গত বসন্তে জেরুজালেমের জাফা গেটের কাছে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম শীতাতাপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে একদল পর্যটক নামছেন। তাদের দেখে ৮-১০টা তীর্থযাত্রী দলের মতোই মনে হচ্ছিল, বগলের নিচে বাইবেল আর চেহারায় এক ধরনের প্রবল আধ্যাত্মিক ক্ষুধার দীপ্তি। কিন্তু আমি যখন তাদের অনুসরণ করলাম, বুঝতে পারলাম তারা পুরনো শহরের প্রাচীন মন্দির বা শান্ত চ্যাপেলগুলোর দিকে যাচ্ছেন না। এর বদলে তারা পশ্চিম তীরের একটি রুক্ষ পাহাড়ের চূড়ায় জড়ো হলেন, আর এমন একজনের সাথে দেখা করলেন যিনি কোনো যাজক নন, বরং কৌশলগত ভেস্ট পরা একজন ডেভেলপার। আচ্ছা। অভ্যস্ত হাসির সাথে তারা আক্ষরিক অর্থে একটি বিশাল চেক হস্তান্তর করলেন, ঠিক যেমনটা বড় বড় চ্যারিটি গালাগুলোতে দেখা যায়। চেকটির পরিমাণ ছিল কয়েক লাখ ডলার। ও বাবা, তার মানে বিশাল অঙ্কের টাকা। একদম তাই। আর এই টাকা কোনো এতিমখানা বা লঙ্গরখানার জন্য ছিল না, এটি ছিল ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। আরও নির্দিষ্টভাবে বললে, একখণ্ড ধুলোময় জমিতে কংক্রিট এবং কাঁটাতারের সাহায্যে একটি নতুন সুরক্ষিত বসতি নির্মাণের জন্য। আমাকে শুধু টাকার পরিমাণটাই অবাক করেনি, অবাক করেছিল দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকা মানুষটি। কে ছিলেন তিনি? তিনি ছিলেন কালো আলখাল্লা পরা একজন বয়স্ক ফিলিস্তিনি, একজন স্থানীয় যাজক যার পরিবার বাইজেন্টাইন সাম্রাজ্যের আমল থেকে এই পাহাড়গুলোতে বসবাস করে আসছে। এই দর্শনার্থীদের কাছে তিনি ছিলেন ম্যাট্রিক্সের একটি গ্লিচ বা ত্রুটি। তিনি আরবি বলতেন, নিজেকে ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিতেন, অথচ গলায় ক্রুশ পরতেন। মানে তাদের চেনা ছকের সাথে মানুষটা ঠিক মিলছিল না। ঠিক, একটি ঐশ্বরিক নির্মাণ প্রকল্পে অর্থায়নের তাড়নায় এই পশ্চিমা খ্রিস্টানরা যেন তাকে দেখতেই পাচ্ছিল না। তাদের কাছে তিনি এই চিত্রনাট্যের সাথে মানানসই ছিলেন না। তারা সেখানে এসেছিলেন জেনেসিস বা আদি পুস্তকে পাওয়া ৩০০০ বছরের পুরনো একটি ব্লুপ্রিন্ট বা নকশা বাস্তবায়ন করতে। এটি এমন একটি বৃহত্তর ইসরায়েলের রূপকল্প যা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত। আর এই মানচিত্রটা আধুনিক সীমানা, জাতিসংঘের প্রস্তাবনা এবং এমনকি তাদের নিজেদের ধর্মের স্থানীয় অনুসারীদের অস্তিত্বকেও পুরোপুরি অস্বীকার করে। একদম। দাতাদের কাছে দক্ষিণ টেক্সাস বা ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রতিটি ডলারের থলে, যা পশ্চিম তীরের কোনো ফাউন্ডেশনে ঢালা হয়, তা হল একটি ভবিষ্যদ্বাণী পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু লিভিংস্টোনস বা পৃথিবীর সবচেয়ে পুরনো নিরবিচ্ছিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এটি হল তাদের নিজেদের ঐতিহ্যের ওপর কংক্রিটের প্রলেপ পড়ার শব্দ। এটি একটি ভীতিকর প্রশ্নের জন্ম দেয়। কিভাবে ভালোবাসার একটি ধর্মতত্ত্ব ভূরাজনৈতিক রিয়েল এস্টেট প্রতিযোগিতায় পরিণত হল? আর কি ঘটে যখন ব্রোঞ্জ যুগের একটি মানচিত্র ব্যবহার করে ২১ শতকের বাস্তবতাকে মুছে ফেলার চেষ্টা করা হয়? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। ধর্মতত্ত্ব, আন্তর্জাতিক সীমানা এবং বিপুল পরিমাণ অর্থায়নের যে একটা জটিল সংযোগ স্থল আছে, সেটা নিয়ে আলোচনা করব। আর বলে রাখা ভালো যে এখানে অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় জড়িয়ে আছে। আমাদের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া নয়, বরং যে তথ্যগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে নিরপেক্ষভাবে পুরো বিষয়টা তুলে ধরা। হ্যাঁ, এর পেছনের কার্যকারণগুলো বিশ্লেষণ করাটাই আমাদের মূল লক্ষ্য। তো আলোচনা শুরুতেই ওই প্রাচীন মানচিত্রটার কথাই আসি। জেনেসিস এবং এক্সোডস থেকে নেয়া এই ধর্মতাত্ত্বিক মানচিত্রটা কিন্তু মিশরের ওয়াদি আল আরিশ, মানে নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। আচ্ছা। অথচ এর সাথে যদি আমরা ১৯৪৯ সালের গ্রিন লাইন বা সবুজ রেখার তুলনা করি, তাহলে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ওই গ্রিন লাইনটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা সবুজ পেন্সিল দিয়ে মানচিত্রে টানা হয়েছিল। মানে প্রাচীন মানচিত্রটা বর্তমান সীমানার চেয়ে অনেক বড়, বিশাল বড়। এখন এই বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা জর্ডান ভ্যালির মালিক নামের একজন কৃষকের গল্প থেকে বোঝা যায়। জর্ডান ভ্যালির দমবন্ধ করা গরমে মালিক তার খামার বাড়ির বারান্দায় বসে আছেন। ব্রিটিশ ম্যান্ডেটের আমল থেকে ওই জমির মালিক তারা। হঠাৎ তিনি দেখেন তার জমির উপর একটা চকচকে ল্যামিনেট করা ব্রোশিওর পড়ে আছে। কোনো তীর্থযাত্রী হয়তো ফেলে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ওই ব্রোশিওরের মানচিত্রে জর্ডানের আন্তর্জাতিক সীমানার কোনো অস্তিত্বই নেই। তাই নাকি? হ্যাঁ, আর মালিকের নিজের জলপাই বাগানটিকে সেখানে পুনরুদ্ধারকৃত এলাকা হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করা যাক। এটা অনেকটা এমন যে আধুনিক ইউরোপের কোনো পরাশক্তি হঠাৎ করে পবিত্র রোমান সাম্রাজ্যের একটা প্রাচীন মানচিত্র বের করল। ঠিক। আর সেই মানচিত্র দেখিয়ে তারা তাদের বর্তমান সীমানা দাবি করতে শুরু করল।
জাতিসংঘ বা আধুনিক আন্তর্জাতিক আইনকে তারা সম্পূর্ণ উপেক্ষা করল। ব্যাপারটা তো এমনই, তাই না? একদম সঠিক বলেছেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই মানচিত্রটা শুধু কোনো তাত্ত্বিক বিষয় নয়, এটা মালিকের মতো মানুষদের জন্য বাস্তব জীবনের একটা সরাসরি হুমকি। মানে এর ফলে তাদের আইনি দলিলগুলো কোনো কাজেই আসছে না। হ্যাঁ, ওই দলিলগুলো পরিণত হয় নিছক করণিক ত্রুটিতে, আর এই মানুষগুলো নিজেদের জন্মভূমিতেই অনাকাঙ্ক্ষিত বাসিন্দায় পরিণত হয়। কিন্তু একটা প্রান্তিক ধর্মীয় ধারণা কিভাবে আধুনিক রাষ্ট্রযন্ত্রের অংশে পরিণত হল, এই ঐতিহাসিক বিবর্তনটা আসলে কিভাবে ঘটল? এর একটা দীর্ঘ পটভূমি আছে। 1947 সালে রাব্বি ইয়েহুদা লেই ফিশম্যান জাতিসংঘে একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি এই বৃহত্তর সীমানার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। আচ্ছা। এরপর 1967 সালের 6 ডে ওয়ার বা 6 দিনের যুদ্ধের প্রভাবটা ছিল সবচেয়ে বেশি। এই যুদ্ধটাকে তো একটা ঐশ্বরিক বিজয় হিসাবে দেখা হয়েছিল, তাই না? ঠিক ধরেছেন। 1967 সালের ওই যুদ্ধকে একটা মেসিয়ানিক মাইলফলক হিসেবে ফ্রেম করা হয়। এরপর 1977 সালে লিকুদ পার্টির প্ল্যাটফর্মে এটা আনুষ্ঠানিক মূলধারার রাজনীতিতে জায়গা করে নেয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। পর্যটকদের একটা ব্রোশিওরের ধারণা ঠিক কিভাবে বাস্তবের বুলডোজারে রূপান্তরিত হয়? সামরিক কৌশল আর ধর্মীয় উন্মাদনার এই মিশ্রণটা এত কার্যকর হলো কিভাবে? কারণ সামরিক জেনারেলদের নিরাপত্তা বিষয়ক যে যুক্তি, তার সাথে যখন ধর্মীয় জায়নবাদের আধ্যাত্মিক উন্মাদনা মিলে যায়, তখন ব্যাপারটা আর শুধু রাজনৈতিক থাকে না। বুঝতে পেরেছি। তখন এই ভূমি দখলের বিষয়টা একটা পবিত্র রূপ পেয়ে যায়। মানুষ মনে করে তারা কোনো দখলদারিত্ব করছে না, বরং ঈশ্বরের ইচ্ছা পূরণ করছে। কিন্তু এই যে এত বড় একটা সম্প্রসারণ, এর পেছনে তো বিশাল অর্থের দরকার। এই অর্থের যোগানটা কিভাবে আসছে? এই জায়গাটা খুবই চমকপ্রদ। 2009 থেকে 2013 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন অলাভজনক সংস্থাগুলোর মাধ্যমে প্রায় $220 মিলিয়ন পশ্চিম তীরের বসতিগুলোতে পাঠানো হয়েছে। $220 মিলিয়ন? ও বাবা! হ্যাঁ, আর মজার ব্যাপার হলো এই অর্থায়ন কোনো গোপন সুটকেসে করে আসে না। এটা আসে মার্কিন ট্যাক্স কোডের অত্যন্ত সাধারণ একটা টুল ব্যবহার করে, যেটাকে বলা হয় 501c3 বা কর ছাড় সুবিধা। মানে পুরোপুরি আইনি কাঠামোর ভেতর দিয়ে। একদম। সেন্ট্রাল ফান্ড অফ ইসরায়েল নামের একটা সংস্থা আছে, যারা ইজহার বসতির উগ্রপন্থী ইয়েশিভাকে অর্থায়ন করে। আবার হেব্রন ফান্ডের মতো সংস্থাগুলোও আছে। হোনেনু নামের আরেকটা সংস্থার কথাও তো আমরা জানি, যারা দুমা অগ্নিসংযোগ হামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দিয়েছিল। ঠিক তাই। আবার আটেরেট কোহনিম নামের একটা সংস্থা আছে, যারা অনুপস্থিত সম্পত্তি আইন বা অ্যাবসেন্ট্রি প্রপার্টি ল ব্যবহার করে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে। ব্যাপারটা কতটা হৃদয় বিদারক হতে পারে সেটা ইলিয়াসের গল্পটা শুনলেই বোঝা যায়। বেথলেহেমের প্রান্তে ধুলো মাখা জানালার পাশে দাঁড়িয়ে থাকা একজন ফিলিস্তিনি খ্রিস্টান এই ইলিয়াস। মাত্র 500 গজ দূরে ওহাইও এবং টেক্সাসের সিড ফেথ অনুদানে গড়ে উঠেছে নিউ কভেনেন্ট হিল বসতির সাদা পাথরের ভিলাগুলো। আচ্ছা। আর এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। ইলিয়াস তার ফোনে দেখছেন যে পাশ্চাত্যের খ্রিস্টানরা সেই কংক্রিটের দেয়ালগুলোর জন্য অর্থ দিচ্ছে, যা তাকে তার নিজের গির্জা এবং জলপাই গাছ থেকে বিচ্ছিন্ন করছে। ঠিক। ট্যাক্স কোড তৈরি হয়েছিল জনকল্যাণের জন্য, আর সেটি এখন ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক বাস্তুচ্যুতির আইনি প্রতিরক্ষা তহবিল হিসেবে। আর এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনি ব্যবস্থার একটা দ্বৈত নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু ফুটে ওঠে। কিভাবে? ধরুন, ইসলামিক অ্যাসোসিয়েশন অফ প্যালেস্টাইনের মতো মুসলিম আমেরিকান চ্যারিটিগুলোর সামান্য সন্দেহের বসেই লাইসেন্স বাতিল এবং সম্পদ বাজেয়াপ্ত করা হয়। হ্যাঁ, এটা তো আমরা দেখেছি। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ওই বসতি স্থাপনকারী চ্যারিটিগুলো কিন্তু কোনো বাধা ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সত্যি, এটা একটা বড় বৈষম্য। আর এই নীতির সবচেয়ে বড় শিকার তো স্থানীয় আরব খ্রিস্টানরা, তাই না? একদম ঠিক। 1922 সালে যারা ছিল মোট জনসংখ্যার 11%, আজ তারা 1.5%-এরও নিচে নেমে এসছে। এটা তো একটা জনমিতিক বিলুপ্তি। বেথলেহেমের খ্রিস্টান জনসংখ্যা তো 80% থেকে 15% এসে ঠেকেছে। অথচ এই সম্প্রদায়ই নাকি সেখানকার সেরা হাসপাতাল এবং স্কুলগুলো পরিচালনা করে। হ্যাঁ, লেবাননের একটা নিভৃত প্যারিসে বসে থাকা সিস্টার মরিয়ামের গল্পটা ভাবুন। তিনি আরবি ভাষায় লিটার্জি পড়ান। আচ্ছা।
তিনি যখন ফোনে পশ্চিমা টেলিভিশন ধর্মপ্রচারকদের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার সংঘাতের বয়ান দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি তাদের এই ছকে মেলেন না। মানে তারা যে ন্যারেটিভ তৈরি করছে সেখানে সিস্টার মরিয়ামের মতো মানুষের কোনো অস্তিত্ব নেই। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে সিস্টার মরিয়াম হলেন তাদের ওই পরকালতাত্ত্বিক সিস্টেমের একটা গ্লিচ। তাদের চোখে তিনি হয়তো একটা ধর্মান্তরের লক্ষ্যবস্তু অথবা একটা পবিত্র যুদ্ধের অনাকাঙ্ক্ষিত বলি। তবে এই সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে কিন্তু খোদ ইহুদি এবং খ্রিস্টান ধর্মতত্ত্বের ভেতর থেকেই অনেক কঠোর সমালোচনা উঠে আসছে। হ্যাঁ, যেমন ইহুদি সমালোচনার ক্ষেত্রে গ্রেটার ইসরায়েল বনাম মামলাকতিয়ুত বা রাষ্ট্রীয় নাগরিক দায়িত্বের একটা দ্বন্দ্ব দেখা যায়। এই সমালোচনাটা বলছে যে মাটির জন্য এই অন্ধ মোহ আসলে ডেভিড বেন গুরিয়নের মতো নেতাদের প্রাথমিক বাস্তববাদী রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গিকে ধ্বংস করছে। আচ্ছা, এটা এক ধরনের মেসিয়ানিক শাসন ব্যবস্থার জন্ম দেয়, যা আইনি ব্যবস্থাকে আক্রমণ করে এবং অনন্তকালীন সহিংসতার নিশ্চয়তা দেয়। আর খ্রিস্টান সমালোচনাটাও কিন্তু বেশ জোরালো। আব্রাহামিক চুক্তিতে ভূমির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সর্বদা শর্ত সাপেক্ষ ছিল। শর্তটা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্বল, বিধবা এবং বিদেশীদের রক্ষা করা। ধর্মতাত্ত্বিক এই দাবি কোনো আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে তো মানবাধিকার লঙ্ঘনের ছাড়পত্র দেয় না। একদমই না। তার মানে যদি প্রাচীন গ্রন্থগুলো স্পষ্টভাবে ভূমির অধিকারকে নৈতিক আনুগত্য ও ন্যায়বিচারের সাথে যুক্ত করে থাকে, তবে কোনো রাজনৈতিক আন্দোলন একই সাথে ঐশ্বরিক অধিকার দাবি করে আবার সেই ভূমির বাসিন্দাদের পদ্ধতিগতভাবে উচ্ছেদ করতে পারে না। এটা সম্পূর্ণ স্ববিরোধী। ঠিক বলেছেন। এই ধর্মতত্ত্বের বস্তুতান্ত্রিক রূপায়ণ শেষ পর্যন্ত ভূরাজনৈতিক বাস্তবতার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘিত হয়। এটা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়ায় এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে প্রাচীন ধর্মগ্রন্থের ভৌগোলিক সীমানা, আধুনিক ভূরাজনীতি এবং বিলিয়ন ডলারের পশ্চিমা অর্থায়ন একীভূত হয়ে মধ্যপ্রাচ্যের বাস্তবতাকে নতুন করে লিখছে। ব্রোঞ্জ যুগের মানচিত্রগুলো জর্ডান ভ্যালির খামার থেকে শুরু করে বেথলেহেমের প্রাচীন অলিগলি পর্যন্ত মানুষের জীবনকে সম্পূর্ণ মুছে ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, আর আইনি কাঠামোর চরম দ্বৈত নীতি এবং মেশিয়ানিক রাষ্ট্রীয় নীতির কারণে ওই অঞ্চলের আদিবাসী খ্রিস্টান এবং সাধারণ মানুষের অস্তিত্ব আজ সত্যি হুমকির মুখে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল যে প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলোর উদ্দেশ্য ছিল মানুষের আত্মিক মুক্তি ও নৈতিকতার পথ প্রদর্শন, সেগুলোকে আজ একবিংশ শতাব্দীতে এসে আধুনিক ভূমি জরিপ এবং আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধর্মতাত্ত্বিক রিয়েল এস্টেট প্রকল্পগুলো কেবল ভৌগোলিক সীমারেখাই বদলাচ্ছে না, বরং হাজার বছর ধরে টিকে থাকা প্রাচীন সম্প্রদায়গুলোকে চিরতরে মুছে দিচ্ছে, যার কোনো স্পষ্ট শেষ পরিণতি আসলে দৃশ্যমান নয়।